দর্শক এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা এবার সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, শাহবাগে বিপ্লবী জনতা কি বলছে এবং ইনকিলাব মঞ্চ থেকে নতুন কোনো আন্দোলনের কি ঘোষণা এসেছে? সোয়া ৫টা থেকে আগামীকাল বিকেল সোয়া ৫টা পর্যন্ত যে ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে সরকার যদি হাদির খুনিদের ব্যাপারে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারে বা অগ্রগতি জানাতে না পারে, তাহলে আগামীকাল বিকেল সোয়া ৫টায় এই শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চ আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন এবং সেই কর্মসূচি হবে তারা বলছেন যে অনেক ভয়াবহ, অনেক কঠিন কর্মসূচি। কারণ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে হত্যার আজকে ৯ম দিন চলছে। সেই ৯ দিন তাকে হত্যা চেষ্টার ৯ দিন চলছে এবং তার মৃত্যু ঘোষণা করার পরেও আজকে ২ দিন হয়ে গেল। এরপরও সরকার কেন খুনিদের ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করতে পারছে না, এই বিষয়টি নিয়ে কিন্তু এখানে যারা সর্বস্তরের ছাত্র জনতা এসেছেন তারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে একজন খুনি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক বিজয়নগর, যেটি ঢাকা ৮-এর আওতাধীন, ঢাকা ৮ আসনের আওতাধীন, এখানে প্রকাশ্য দিবালোকে, আপনি জানেন যে ১২ ডিসেম্বর শুক্রবার বিকাল ২টার দিকে জুম্মার নামাজের পরে ওসমান হাদি একটি অটোরিকশা জুড়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ওসমান হাদিকে লক্ষ্য করে দুইজন কিলার সেখানে মোটরসাইকেল থেকে তার মাথাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং গুলিটি মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। তারপরেই ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে। সেখান থেকে নিউরো সার্জারি বিভাগে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা করা হয়। পরবর্তীতে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, তিনি মারা গেলেন, তিনি শহীদ হলেন। শহীদের কাতারে নিজের নাম লেখালেন এই অকুতোভয় সম্মুখ সারির জুলাই যোদ্ধা। এখানে আজকে শাহবাগে যারা অবস্থান নিয়েছেন তারা এরই মধ্যে শাহবাগ ত্যাগ করতে শুরু করেছেন। তারা এখানে তাদেরকে তাদের নেতারা যে নির্দেশনা দিয়েছেন, তারা বলছেন যে গতকাল রাত থেকে এখানে যারা অবস্থান নিয়েছেন তারা সবাই ক্লান্ত, পরিশ্রান্ত। এই অবস্থায় তারা বলছেন যে ওসমান হাদিকে বিকেল 3:30টায় যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কবরস্থ করা হয়েছে, এখন সবাই ক্লান্ত, তাদের সবাইকে স্ব বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সরকার যদি এই 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল বিকেল 5টা 15 মিনিটের মধ্যে সন্তোষজনক কোনো অবস্থান ব্যাখ্যা করতে না পারে, জানাতে না পারে, সেক্ষেত্রে আবারও নতুন করে কর্মসূচি দেওয়া হবে। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যে মূল খুনি যিনি মাস্টার মাইন্ড, তাদের সবাইকে যাতে আইনের আওতায় নিয়ে আসা যায় এবং বিচার করা যায়। কারণ ওসমান হাদি এমন একজন জুলাই যোদ্ধা যিনি এরই মধ্যে তরুণ সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে, শিক্ষক সমাজের কাছে একটি অনুসরণীয় আইকন হয়ে উঠেছিলেন, যার মুখ থেকে প্রতিবাদের ভাষা ছিল, যিনি আইনের শাসনের কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন, এমনকি তিনি নিজেদের সমালোচনা করতেও তিনি বিন্দুমাত্র চিন্তা করতেন না। আপনি জানেন যে ওসমান হাদি ঢাকা ৮ সংসদীয় আসন, যেটি পল্টন, মতিঝিল, শাহবাগ এই এলাকা নিয়ে গঠিত, সেই আসনে তিনি নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। ওসমান হাদি বলেছিলেন তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে অন্য যে 299 জন সংসদ সদস্য থাকবেন তাদেরকে জবাবদিহিতার মুখে ফেলা হবে, অর্থাৎ বিনা জবাবদিহিতায়, বিনা কারণদর্শিতায় কাউকে কোনো ধরনের কাজ করতে দেওয়া হবে না। ওসমান হাদি চাঁদাবাজির বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, সেটি অনেকের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওসমান হাদি একজন সংস্কৃতিমনা মানুষ ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের পাশাপাশি তিনি ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিলেন, যেখানে তার কণ্ঠে বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা, তার কণ্ঠে আমাদের যে জাতীয় কবির যে নজরুল সঙ্গীত, সেই নজরুল সঙ্গীত নানাভাবে ভাইরাল হয়েছে, যা মানুষকে আন্দোলিত করেছিল। আমরা ওসমান হাদি শহীদ হওয়ার পরে সেই তার মুখে আবৃত্তিগুলো বারবার দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেগুলো দিয়ে বিভিন্ন রকমের স্টোরি তৈরি করা হচ্ছে। অর্থাৎ ওসমান হাদি বহু মাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। একজন ওসমান হাদি যিনি বৃহত্তর বরিশালের ঝালকাঠি জেলার নলছিটির খাসমহলে জন্মগ্রহণ করেছিলেন, সেই তৃণমূল থেকে উঠে আসা একজন ওসমান হাদি যিনি বেড়ে উঠেছেন আদর্শ একজন মানুষ হিসাবে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন, মসজিদের ইমাম ছিলেন।
ওসমান হাদি নিজেও একজন শিক্ষক ছিলেন। তিনি বারবার বলছিলেন যে তার শিক্ষকতা থেকে যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে তিনি ইনকলাব মঞ্চ গড়ে তুলেছিলেন। তিনি ইনকলাব মঞ্চের থেকে ইনসাফের বাণী প্রচার করেছিলেন। তিনি মানুষকে আহ্বান জানিয়েছিলেন যে স্বাধীনতার 54 বছর পরেও যে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত স্বাদ সেটি এদেশের মানুষ গ্রহণ করতে পারেনি। এবার 24-এ যে নতুন সুযোগ তৈরি হয়েছিল, বিশেষ করে 5ই আগস্ট ফেসিবাদী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগটিকে কাজে লাগাতে হবে। একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রের চিন্তা চেতনা নিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এদেশে 30 লাখ মানুষ শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত বিসর্জন দিয়েছিলেন, অসংখ্য মানুষ জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি 1971 সালের মুক্তিযুদ্ধের পরে, কারণ আমাদের দেশে যারা শাসক হিসাবে 1971 সালের পরে এই 2024 সাল পর্যন্ত এসেছেন তারা বিভিন্ন সময় ক্ষমতাকে কুক্ষিগত করেছেন। ওসমান হাদি বলেছেন যে এই কুক্ষিগত ক্ষমতায়ন থেকে, এই বলয় থেকে এই দেশকে বের করে আনার জন্যই তার এই যুদ্ধ। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগ থেকে আরও 30 মিনিট আগে ঘোষণা দেওয়া হয়েছে যে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এখনও এখানে অনেকে অবস্থান করছেন, বিশেষ করে আমরা জাতীয় পতাকা নিয়ে অনেককেই অবস্থান করতে দেখেছি। তারা বলছেন যে ওসমান হাদি ভাই ছিলেন একজন প্রকৃতপক্ষে বাঙালি, বাংলাদেশি। তার ভিতরে কোনো ধরনের অন্য দেশের প্রতি কোনো প্রীতি ছিল না, সেটা হোক ভারত হোক পাকিস্তান। তিনি মনে প্রাণে একজন বাংলাদেশি হতে পেরেছিলেন। বাংলাদেশের প্রতি তার যে প্রেম জাগ্রত হয়েছিল সেই জাগ্রত প্রেমের অনুপ্রেরণাকে তারা ধারণ করেন, লালন করেন। এজন্য তারা লাল সবুজের বাংলাদেশের পতাকা মাথায় মুড়িয়ে হাতে নিয়ে তারা এই শাহবাগে আজকে অবস্থান নিয়েছেন। কিন্তু কেন্দ্রীয়ভাবে যেহেতু এখান থেকে ঘোষণা করা হয়েছে যে আজকের কর্মসূচি 24 ঘন্টার জন্য স্থগিত, তাই সবাইকে শান্তিপূর্ণভাবে যার যার বাসায় চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে এখানে অবস্থান নেওয়া লাখো নেতাকর্মী এরই মধ্যে শাহবাগ ছেড়ে তাদের বাসায়, তাদের নিজস্ব গন্তব্যে চলে যেতে শুরু করেছে। যদিও এখানে ওসমান হাদিকে, যেখানে বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির মসজিদ, সেখানে মাগরিবের নামাজ আদায় করতে গিয়েছেন। এর বাহিরেও এখানে আশপাশে অনেক মসজিদ রয়েছে, তারা সেখানেও নামাজ আদায় করতে গিয়েছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ওসমান হাদির ভাই আজকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার ছোট ভাইয়ের জানাজা আদায় করেছেন। ওসমান হাদিরা 6 ভাই বোন, তার মধ্যে সবার ছোট ওসমান হাদি। ওসমান হাদির স্ত্রী এবং একমাত্র শিশু সন্তান তিনি রেখে গিয়েছেন। ওসমান হাদি বারবার আশঙ্কা করেছিলেন যে তাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে। তিনি শহীদি মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। তাকে দেশি বিদেশি নম্বর থেকে বারবার হুমকি দেওয়া হয়েছিল, যে বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বারবার তিনি অবগত করেছেন। কিন্তু ইনকলাব মঞ্চ থেকে বলা হয়েছে যে তিনি বারবার সতর্ক করার পরও এই ব্যাপারটিকে সরকার খুব সিরিয়াসলি নিয়েছে বলে ইনকলাব মঞ্চ মনে করেন না। কারণ যদি তার নিরাপত্তা বলয় জোরদার করা হতো তাহলে প্রকাশ্য দিবালোকে 12ই ফেব্রুয়ারি ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে হয়তোবা ওসমান হাদিকে জীবন দিতে হতো না। এজন্য তারা বলছেন যে এই দায় নিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং সরকারকে ব্যাখ্যা দিতে হবে যে কেন ওসমান হাদির নিরাপত্তা বিধান করা গেল না, কারা ওসমান হাদিকে হত্যা করলো, সেই পরিকল্পনার তথ্য কেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে পেল না, এই প্রশ্নটিও তারা তুলেছেন। এবং তারা এও বলছেন যে ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে ঢাকা শহরে, সেখানে মোটরসাইকেল চালিয়ে খুনিরা কিভাবে ঢাকা শহর ত্যাগ করে দেশের বাইরে গিয়ে গেল অথবা দেশের মধ্যে অন্যত্র পালিয়ে আছে, সেই বিষয়টিকে গোয়েন্দা সংস্থাকে পরিষ্কার করার জন্য ইনকলাব মঞ্চ এবং সর্বস্তরের ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আমি একটু আগে আপনাকে যেমনটি বলছিলাম, আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোটি মানুষ অংশ নিয়েছেন শহীদ শরীফ ওসমান হাদির জানাজায়। ওসমান হাদির স্বপ্ন ছিল তিনি সংসদে যাবেন। মিজান, আপনাকে ধন্যবাদ।